বন্ধুরা নমস্কার, যতন অনুকূলঙ্কা। আগরতলা টাউন হলের নাম এখন ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির নামে। ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি মানে ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এখন ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি, তাও বিজেপির রাজত্বে। যে বিজেপি নিজে বলে তার পূর্বসূরি হলো ভারতীয় জনসংঘ এবং যার প্রাণ পুরুষ হলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। সেই শ্যামাপ্রসাদ মুখার্জি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে ডাক্তার হয়ে গেলেন বিজেপির রাজত্বে, বিজেপি পরিচালিত রাজ্য সরকারের অধীনে, বিজেপি পরিচালিত আগরতলা পুর নিগমের নেতৃত্বে। বিজেপির আভ্যন্তরীণ অবস্থা কি এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে এক সময়ের কংগ্রেস নেতা, মানে 1929 থেকে 1930 পর্যন্ত কংগ্রেস নেতা, তারপরে আপনার হিন্দু মহাসভার নেতা এবং শেষ পর্যন্ত ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে এখন আর ঠিকমতো চিনতে পারছে না। মানে তিনি ঠিক কে ছিলেন, তিনি ঠিক কি করেছিলেন সেটা মানে ধারণা করতে গিয়ে বিজেপিকে এখন হিমশিম খেতে হচ্ছে। আর খেতে হচ্ছে বলেই সাইনবোর্ডে জল জল করছে আপনার ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি। আর এ নিয়ে ব্যাপক সমালোচনা, ব্যাপক ঝড় যখন বইল তখন সেই সাইনবোর্ডে পরিবর্তন করে এখন ডাক্তার থেকে তার ডিগ্রি চেঞ্জ করে এখন আবার তাকে ডক্টর করা হলো। আমি অনেকবার বলেছি যে রাজ্যে যে সরকার চলছে সেই সরকারটা বিজেপির নামে চললেও এটা আদতে বিজেপির সরকার না, এবং বিজেপির নীতি আদর্শ চিন্তা ভাবনা, বিজেপির সংবিধান, বিজেপির যে মূল যে ভিত্তি তার সঙ্গে দূরে দূরেরও সম্পর্ক এই সরকারের নেই। এই সরকারটা বাস সরকার চালাচ্ছে, ক্ষমতা ভোগ করার ব্যাপারটা এগুলো বাস এই পর্যন্ত ঠিকঠাক আছে। কিন্তু মূলত যে বিজেপি যে কথাগুলো দীর্ঘদিন ধরে বলে এসেছে সেই কথাগুলোর সঙ্গে কোনো যোগাযোগ পর্যন্ত নেই। ফলে কেউ যদি মাইক্রোফোন ধরে যদি জিজ্ঞেস করে যে বলুন তো বিজেপিটা বলতে আসলে কি বোঝায়, তাহলে অনেকের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এই অবস্থাতে এই রকম হওয়াটা খুব স্বাভাবিক। তো তারা অনেকে জানেন না, তবুও এই ভিডিওটাতে যেহেতু আগরতলার নাম জড়িয়ে রয়েছে, ত্রিপুরার নাম জড়িয়ে রয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জির নাম জড়িয়ে রয়েছে, সেহেতু এটা বলা দরকার যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু জওহরলাল নেহরু নেতৃত্বাধীন ভারতের মন্ত্রিসভার, ভারত সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন। অর্থাৎ তিনি যখন শিল্পমন্ত্রী ছিলেন ভারতের, তখন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, এবং তিনি যখন বাংলার মন্ত্রী ছিলেন তখন, মানে বেঙ্গল প্রভিন্সের মন্ত্রী ছিলেন, তখন মন্ত্রী আপনার প্রধানমন্ত্রী ছিলেন। কারণ তখন আর মুখ্যমন্ত্রী বলা হতো না, তখন এক একটা প্রদেশের প্রধানকে, নির্বাচিত প্রধানকে বলা হতো প্রধানমন্ত্রী। তো এখনকার মুখ্যমন্ত্রী তখন প্রধানমন্ত্রী ছিল। তো সেই অনুসারে ফজলুল হক ছিলেন আপনার প্রধানমন্ত্রী। অর্থাৎ ফজলুল হকের নেতৃত্বাধীন আপনার মুসলিম লীগের নেতৃত্বাধীন মন্ত্রিসভাতে আপনার হিন্দু মহাসভার নেতা হিসেবে এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মন্ত্রী ছিলেন। আর তিনি একটা সময়, অল্প সময়ের জন্য হলেও তিনি কংগ্রেসেও ছিলেন। 1929 থেকে 30 পর্যন্ত অল্প সময় তিনি কংগ্রেসে ছিলেন। এরপরে তিনি কংগ্রেস ছেড়ে হিন্দু মহাসভাতে যান। হিন্দু মহাসভা থেকে তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন পরবর্তী সময়ে। এই ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠাতে তাকে আরএসএস সহযোগিতা করেছিল, এবং আরএসএস থেকেই তিনি অটল বিহারী বাজপেয়ী এবং এলকে আদবানিকে তিনি সংগ্রহ করেন, তাদেরকে তিনি সঙ্গে নেন, এবং পরবর্তী সময় তারা ভারতীয় জনসংঘের বড় নেতা হন। পরবর্তী সময় বিজেপির প্রতিষ্ঠাতেও এই অটল বিহারী বাজপেয়ী এবং এলকে আদবানির সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবার কথা হলো, এই যে আপনার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি কখনোই ডাক্তার ছিলেন না, তিনি কখনোই ডাক্তারি পড়েননি। তিনি বিদ্বান ছিলেন, কোনো সন্দেহ নাই, এবং ক্যালকাটা ইউনিভার্সিটির তিনি সবচেয়ে কম বয়সের ভাইস চ্যান্সেলর ছিলেন। 4 বছর তিনি ভাইস চ্যান্সেলর হিসেবে কাজ করেন। তার যে শিক্ষাগত যোগ্যতা, তার যে বৌদ্ধিক জ্ঞান, সে নিয়ে কোনো প্রশ্ন তোলার মতন কোনো সুযোগ কারোর কাছে নেই। এবং এই কারণেই তিনি সর্বভারতীয় রাজনীতিতে তিনি যথেষ্ট মর্যাদা পেয়েছিলেন। নেহেরুও তাকে যথেষ্ট মর্যাদার সঙ্গেই শিল্প মন্ত্রক,
শিল্প মন্ত্রকের মতন গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব তাকে দিয়েছিলেন। এবং তিনি কাজ করতে করতে একটা সময়ে আপনার নেহরুর বিরোধিতা করে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন এবং বেরিয়ে এসে তিনি নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করেন। সেই রাজনৈতিক দলটি পরবর্তী সময়ে আপনার জনতা পার্টিতে মিশে গেছিল 1977 সালে, এবং সেই দলের নেতারা জনতা পার্টির নেতা হয়ে যান। অটল বিহারী বাজপেয়ী, এল কে আদবানি, মুরলী মনোহর যোশী, তারপর অরুণ জেটলি, সুষমা স্বরাজ, যশবন্ত সিনহা, যশবন্ত সিং, এরা অনেকে তখন জনতা পার্টির নেতা হয়ে যান। পরবর্তী সময়ে জনতা পার্টি থেকে বেরিয়ে তারা 1980 সালে ভারতীয় জনতা পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করেন। তো সুতরাং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্বন্ধে অনেকের অস্পষ্ট ধারণা থাকা অস্বাভাবিক না, কারণ বিজেপি নির্বাচনের আগে 2018-তে ত্রিপুরাতে ক্ষমতায় আসার আগে পর্যন্ত অল্প বিস্তর এগুলো নিয়ে চর্চা করা হতো। কিন্তু 18-তে ক্ষমতায় আসার পরে যখন বিজেপি ক্ষমতার স্বাদ পেয়ে যায়, তখন বুঝে যায় যে না, দলের আদর্শ, দলের সংবিধান, দলের নীতি ইত্যাদি সমস্ত কিছুই সেকেন্ডারি, ক্ষমতা ভোগটা প্রাইমারি। তার কারণে ক্ষমতা ভোগ করার দিকে সবাই মনোনিবেশ করেন, এবং তার কারণে এই দলের এই অবস্থা আসে যে দলের সরকার রয়েছে কেন্দ্রে, দলের সরকার রয়েছে রাজ্যে, দলের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে দলের একচ্ছত্র আধিপত্য রয়েছে। এই সমস্ত কিছু থাকার পরে যখন দল বৌদ্ধিক দিক থেকেও অত্যন্ত মজবুত অবস্থায় থাকার কথা ছিল, তখন দল এই দিক থেকে এত দুর্বল হয়ে গেছে যে দলের তত্ত্বাবধানে, দল পরিচালিত এএমসির তত্ত্বাবধানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ডিগ্রি চেঞ্জ করে তাকে ডক্টরেট থেকে ডাক্তার করে দেওয়া হলো। তো এটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে ছোট্ট একটা টাইপিং মিস্টেকে, কিন্তু না, টাইপিং মিস্টেক কোনোভাবেই হতে পারে না। কারণ এটা যেহেতু রাষ্ট্রীয় একটা সাইনবোর্ড, অর্থাৎ রাষ্ট্রের তরফে এই সাইনবোর্ডটা লাগানো হয়েছে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এর বিল্ডিংয়ে, সেহেতু এটা উপযুক্ত অধিকারীদের, উপযুক্ত কর্তৃপক্ষের চেকিংয়ের পরেই এটা ফাইনালাইজ হয়। কোনো সরকারি বিজ্ঞাপন, সরকারি কোনো নির্দেশনামা ইত্যাদি থরলি চেক আপ না করে পাবলিকের সামনে আনা হয় না। সুতরাং এটাও ভালোভাবে চেক করে তারপরে সামনে আনা হয়েছে। এবার যারা যারা চেক করেছে তারা তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম শুধু ভাষণে শুনেছে, এর বেশি কিছু শোনেনি, বেশি কিছু শোনার দরকারও নাই। কারণ যেহেতু দল ক্ষমতায় আছে, এখন তো নানান দিকে নানান ধরনের সুযোগ সুবিধা, আদর আপ্যায়ন, ফুলের মালা টালা ইত্যাদি ইত্যাদি, আর সারাদিনে তো ফুলের তোড়া নেয়া টেয়া ইত্যাদির মধ্যেই ব্যস্ত থাকতে হয়। তো অন্য কিছুর দরকার নাই, অন্য কিছুর দরকার পড়েও নেই। আর এই অবস্থাতে যখন কোনো একটি রাজনৈতিক দল পৌঁছে যায়, নিশ্চিন্ত থাকুন সেই দল তার যে মূল ভিত্তি, সেই ভিত্তি থেকে মানে তার শিকড় উপরে উঠে গেছে। আর এই কারণে তার বিপর্যয় কিন্তু রোধ করার ক্ষমতা ভগবান ছাড়া আর কারোর নেই। কিন্তু ভগবান কি এই অবস্থাতে পৌঁছে গেলে কোনো রাজনৈতিক দলকে রক্ষা করার দায়িত্ব নেন? মনে হয় এরকম? ভগবানের কি আর কোনো কাজ নাই? ভগবানের আরো অনেক কাজ রয়েছে। ভগবান দায়িত্ব দিয়ে দেখেন, যখন বোঝেন যে এই দায়িত্বের অপব্যবহার করাটাই নিয়মে পরিণত হয়ে গেছে, তখন ভগবান এই রকম অবস্থাতে কাউকে রক্ষা করতে এগিয়ে আসে না। একমত? জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো থাকবেন। যতন খুলুম খা, সবাইকে নমস্কার।